কি হলো রে? ওরকম করে কাঁপছিস কেন? হ্যাঁ, হে ভগবান, আমরা কোথায় এসে পড়লাম? এখন এখন কি হবে শ্যামল? কেন? কি হলো? বল বল না। খাসি কাটার শ্মশান। মানুষ ওখানে পা রাখলেই মরে। গ্রামের কত মানুষ এই কয়েক বছরে নিরুদ্দেশ হয়ে গেছে। তাদের আর কখনো কোনো জায়গায় খুঁজে পাওয়া যায়নি। গ্রামের লোকের বিশ্বাস তার ওই মাঠে গিয়েই হারিয়ে গিয়েছে। নমস্কার, আমি তন্ময়। এই গল্পটি শেষে থাকবে আপনাদের জন্য একটি প্রশ্ন। সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে আপনাদের জানাবো, এবং আগের গল্পের সঠিক উত্তরদাতাদের নাম আমরা এই গল্পের শেষে উল্লেখ করব। তবে তার আগে এই গল্পটা আপনারা মন দিয়ে পুরোটাই শুনুন। অনেকক্ষণ ধরেই বৃষ্টি পড়ছিল। ঝমঝমে বৃষ্টির শব্দ শুনতে শুনতে নেশা লেগে যায়। মদন হালদার অনেকক্ষণ শ্মশান ঘরের ছোট্ট অফিস ঘরের জানলা থেকে বাইরে তাকিয়ে দেখছিল বৃষ্টিটা। রাত তখন কটা বাজে তা ঠিক নেই। মদন হালদারের ঘুম পাচ্ছিল। এবার চেয়ারে হেলান দিয়ে চোখ দুটো বন্ধ করতেই যাবে, এমন সময় কয়েকটি পায়ের আওয়াজে তার চোখটা খুলে গেল। সে জানলা দিয়ে মুখটা বার করে দেখল অন্ধকারের মধ্যে কয়েকটি লোক মাথায় করে কি যেন নিয়ে আসছে। মদন হালদার ভাবল হয়তো শ্মশানে মানুষ পোড়াতে নিয়ে আসছে, তাই সে তৈরি হয়ে রইল। কিন্তু অবাক ব্যাপার হলো, সেই লোকগুলো এই শ্মশানটা পেরিয়ে সোজা চলে যাচ্ছে ওই চড়ক মাঠের দিকে। এইবার মদন হালদার চমকে উঠল। অন্ধকার রাতে চড়ক মাঠের দিকে তো বড় একটা কেউ যায় না, আর আর ওদিকে তো কোনো গ্রাম নেই। মাঠের ওই পারে তো রয়েছে নদী। মদন হালদার বেশ বুঝতে পারল বৃষ্টি হয়তো আজ আর থামবে না। এদিকে সেই লোকগুলো আস্তে আস্তে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। অনেকক্ষণ জানলার দিকে মদন হালদার তাকিয়েছিল। তারপরেই একটা চিৎকার শুনে চমকে উঠল সে। তাড়াতাড়ি 5 সেলের টর্চটা নিয়ে দৌড় দিল সেই দিকে। ছুটতে ছুটতে সে বুঝতে পারল অন্ধকারের মধ্যে থেকে তার দিকেও কেউ যেন ছুটে আসছে। কাছে আসতে দেখতে পেল একটা রোগা মতন ছেলে। সে তখন ঠক ঠক করে কাঁপছে ভয়ে। মদন হালদার বেশ রাগী গলায় বলল, তোমরা ওখানে কি করছো? বলো কি করছো? ছেলেটা ঠক ঠক করে কাঁপতে কাঁপতে মদন হালদারের পায়ের সামনে পড়ে গেল। কাকু, কাকু, কাকু বাঁচাও আমাদের কাকু। ওখানে ওখানে কেউ একটা আছে কাকু। আমার একটা বন্ধুকে শেষ করে দিল মুহূর্তের মধ্যে। কাকু, কাকু বাঁচাও আমাদের। তার আগে বলো তোমরা ওখানে কি করতে গিয়েছিলে? বলো। মরা পোড়াতে। আমাদের গ্রামে আজ একটা বৃদ্ধ মানুষ মারা গিয়েছিল। তার দেহটা সৎকারের জন্য আমরা এইখানে আসি। তবে তবে আমরা এখানের শ্মশানটা চিনি না। যেখানে যেখানে আমরা দেহ সৎকার করি সেই শ্মশানে আজ একটা মার্ডার হয়েছে কাকু, তাই আমরা এখানে চলে এসেছি। আরে বাবা, এই তো শ্মশান এইখানে। তা তোমরা চড়ক মাঠের দিকে কি করতে গিয়েছিলে? আমরা তো চিনি না। পথে যে কোনো লোককে দেখতে পাচ্ছিলাম, তাদেরকে জিজ্ঞেস করে করে আমরা এই জায়গাটায় এসেছি। একটা লোক বলছিল ওই মদন হালদারের সঙ্গে দেখা করতে। আরে বাবা, আমি তো মদন হালদার। এই শোনো, চলো আমার সাথে। এখানে থাকাটা নিরাপদ নয়। কিন্তু কিন্তু আমার এক বন্ধু ওখানে আহত অবস্থায় পড়ে আছে, যে তাকে যে ওখান থেকে আনতেই হবে। মদন হালদার একটু ভয় পেয়ে গেল। ওই মাঠে সে যেতে চায় না, তার তো ভয় করে। তবে সে মনে মনে ভাবল, সত্যি কি সেখানে কিছু রয়েছে, নাকি নাকি সবাই মিথ্যে মিথ্যে এত ভয় পায় জায়গাটাকে। তার বাবা যখন বেঁচে ছিল তখন অবশ্য তাকে সবসময় বারণ করতো যে ওই জায়গায় সে যেন না যায়।
তবে একটা ছেলে আহত অবস্থায় সেই জায়গায় পড়ে রয়েছে, এখন কি সেসব ভাবলে চলবে? চলো। দুজনে এগিয়ে গেল সেই মাঠের দিকে। শনশন করে ঝোড়ো হাওয়া বইছে, চারিদিকে নিঝুম অন্ধকার। মদন হালদারের হাতে ছিল 5 সেলের টর্চ। এটাই তার এখন ভরসা। মাঠের সামনে আসতেই মদন হালদারের বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠল। মন্টু, 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 আমি আসছি, দাঁড়া মন্টু। পাশে দাঁড়িয়ে থাকা সেই ছেলেটা ছুটে গেল সামনের দিকে। মদন হালদার তখন সেখানেই দাঁড়িয়ে রইল। অন্ধকারের মধ্যে সে সত্যিই কিছু দেখতে পাচ্ছে না, তাই সে দেখতেও পেল না তার ডান দিকের মোটা কদবেল গাছের নিচে থেকে কারা যেন উঠে আসছে। কই রে ভাই, গেলি কোথায়? আরে ভাই, গেলি কোথায়? খচ করে কি একটা ভাঙা শব্দ হলো। মদন হালদারের বুকের ভিতরটা সঙ্গে সঙ্গে ধক করে উঠল। সে বেশ বুঝতে পারল তার পিছনে কে যেন এসে দাঁড়িয়েছে। সে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো এবং আস্তে আস্তে পিছনে ফিরল, কিন্তু কিন্তু সে কাউকে দেখতে পেল না। হঠাৎ করেই আকাশটা একটা দিক বিদিক জ্ঞান শূন্য শোঁ শব্দে ডেকে উঠল, যেন কোনো এক কালান্তক ঝড় তেড়ে আসছে চড়ক মাঠের বুক চিরে। ঠিক সেই মুহূর্তেই মেঘের বুক চিরে একটা বিকট বিদ্যুৎ দপ করে চমকে উঠল, আর সেই পলকের আলোয় মদন হালদার যা দেখল তাতে তার বুকের কলজেটা যেন ধক করে জিভের গড়ায় এসে আটকে গেল। ভয়ে দুপা সরে এলো সে বেশ বুঝতে পারল ওই ছেলেটার চক্করে সে ফেঁসে গিয়েছে। এমনও তো হতে পারে সেই ছেলেটা কোনো মানুষ নয়। তার বাবার মুখে সে শুনেছিল কানা ভুলোর কথা। নিশ্চয়ই ওই ছেলেটা রূপ ধরে তাকে ডেকে এনেছে এখানে। ওই জন্যই ছেলেটা আলোর সামনে আসছিল না। কাকু, কাকু, আমি এখানে। কাকু, চলে এসো, আমার বন্ধুকে পেয়ে গিয়েছি। কাকু, আমাকে আমাকে বিভ্রম করার চেষ্টা করছে। আমাকে পালাতেই হবে। আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না সে দৌড় লাগালো। কিন্তু এ কি, শ্মশানটা কোথায় গেল? খানিকটা দৌড় দেবার পর মদন হালদার ঘুরে ফিরে আবার সেই মাঠের কাছে এসে দাঁড়িয়েছে। মাথাটা বন বন করছে এখন তার, চোখে অনেকটা ঝাপসা দেখছে সে। কাকু, এখানে এসো, রাস্তা পেয়ে গিয়েছি, এই তো শ্মশানটা। পেয়েছিস? দাঁড়া দাঁড়া, আমি যাচ্ছি। মদন হালদারের হলোটা কি? সে ওই ছেলেটার কথায় ওইদিকে কোথায় যাচ্ছে? ও ওদিকে তো কোনো শ্মশান নেই। ওদিকে তো নদী আছে। কিন্তু মদন হালদার ততক্ষণে কানা ভুলোর কবলে পড়ে গিয়েছে। সে মাঠ পেরিয়ে কাঁটা বন আর শিরাকুলে ঝৌ উপেক্ষা করে সোজা হেঁটে যাচ্ছে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সেই খরস্রোতার নদীটার দিকে। মদনের চোখ দুটো খোলা, কিন্তু মনি দুটো একদম স্থির ও নিষ্প্রাণ, যেন কোনো জ্যান্ত মানুষ নয়, একটা জাদুটোনা করা পুতুল যেন হেঁটে চলেছে। আর একটুখানি কাকা, আসো, তাড়াতাড়ি আসো। মদন হালদার নদীর জলে পা দিতেই তার শরীরটা একবার ঠান্ডা শিউরে উঠল। অবশ হয়ে আসা মগজের কোণ থেকে হুঁশটা যেন শেষবারের মতন একটুখানি মাথা চাড়া দিয়ে উঠতে চাইল। জল এবার তার বুক ছুঁয়ে
থুতনি অবধি চলে এসেছে। নদীর তীব্র স্রোত তার পা দুটোকে মাটির তলা থেকে টেনে হিজড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু মদনের মুখে কোনো ভয় নেই। সে আরো এগিয়ে যাচ্ছে। তার চোখের সামনে সে খালি ওই ছেলেটাকে দেখতে পাচ্ছে, আর কাউকে নয়। তাড়াতাড়ি এসো কাকা, আমরা আমাদের জায়গায় প্রায় চলেই এসেছি। হঠাৎ করে আকাশটা কড়কড় করে ডেকে উঠল, আর একটা তীব্র বিদ্যুৎ চমকে উঠল নদীর বুকে। সেই বলকের আলোয় এবার কানা ভুলো তার আসল রূপটা দেখালো। কিন্তু হঠাৎ করে নদীর একটা বিশাল ঢেউ এসে মদন হালদারকে এক ঝটকায় তলিয়ে নিয়ে গেল গভীর জলের অতলে। ভাই শ্যামল, অনেকদিন হলো কোথাও ঘুরতে যাওয়া হয় না। চল না কোনো একটা জায়গা থেকে কয়েকটা দিনের জন্য একটু বেরিয়ে আসি। এই রোজগার একঘেয়ে জীবনের যন্ত্রণাদায়ক জাঁতাকলে যেন একেবারে পিষে যাচ্ছি প্রতিনিয়ত ভাই। তার উপর এইরকম গরমের মধ্যে সত্যি দম বার হয়ে যাচ্ছে। হ্যাঁ, যাওয়া হবে, তবে আমি আজই গ্রামের বাড়িতে যাব। সেখানে আমার একটা জায়গা দেখার ব্যাপার আছে, তো সেখান থেকে ঘুরে এসে না হয় একটা জায়গা যাওয়া হবে। আরে অন্য কোথাও ঘুরতে যাওয়ার কি দরকার? তোর গ্রামের বাড়িতে গেলে কেমন হয়? আমার কিন্তু খুব ভালো লাগে গ্রাম। কি সুন্দর, ঠান্ডা, নিরিবিলি। আমিও তো গ্রামে যাইনি প্রায় 12 বছর হয়ে গেল। যেদিন থেকে কলকাতায় পা দিলাম ভাই, সেদিন থেকে গ্রামের কথা প্রায় ভুলেই গেলাম। আর তুই ঠিকই বলেছিস, জায়গাটা ভারী সুন্দর। কাছে পিঠে নদী আছে, জঙ্গল আছে। সেখানে কয়েকটা দিনের জন্য ঘুরতে গেলে আমার মনে হয় না খুব খারাপ হবে। আমার কাজও হবে, তোর ঘোরাও হবে, মোট কথা দুজনের খুব ভালো হবে। তবে এখন হয়তো সেখানে গেলে আমাকে হয়তো লোকের কাছে জিজ্ঞাসা করে যেতে হবে ভাই। বেশ, তবে তাই চল, কয়েকটা দিনের জন্য না হয় সেখান থেকেই ঘুরে আসা যাক। গ্রাম ভাই অন্য একটা জিনিস, উফ, ভীষণ ভালো লাগে। রোহিত এবং শ্যামল অত্যন্ত ঘনিষ্ঠ দুই বন্ধু। তারা একই জায়গায় কাজ করে। শ্যামল অবশ্য গ্রামের ছেলে, আর রোহিত সে একজন শহরের ছেলে। প্রথম শ্যামল একটা ঘর ভাড়া নিয়ে থাকতো, তবে রোহিতের সঙ্গে পরিচয় হবার পর থেকেই সে এখন রোহিতের বাড়ি গিয়েই থাকে। নিমাইপদ চায়ের দোকানে সন্ধ্যাকালীন আড্ডার আসরে তারা রোজ যায় আড্ডা মারতে। চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া থেকে শুরু করে গল্প গুজব করার পর্ব অনেকক্ষণ অবধি চলে ওদের। প্রচুর লোক সেই চায়ের দোকানে আড্ডা মারে। শ্যামল ঠিক করে পরের দিন সকালেই তারা বকুলপুর গ্রামের উদ্দেশ্যে রওনা হবে। তাই যেমন ভাবা তেমন কাজ। ট্রেনে করে নির্দিষ্ট গন্তব্যে নেমে সেখান থেকে ভ্যান রিক্সায় চড়ে দুই বন্ধু মিলে যখন নদীঘাটের সামনে এসে নামল, তখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে যায়। চারপাশের মধ্যে নেমে আসছে এক অদ্ভুত নীরবতা। ছোট্ট নদীঘাটে এসে দাঁড়াতেই শ্যামলরা দেখল সেখানে কেবলমাত্র একখানি নৌকা বাঁধা রয়েছে, আর নৌকার মধ্যে থাকা একজন বৃদ্ধ মাঝি বসে বসে ঝিমুচ্ছে। শ্যামল গলা খাকারে দিয়ে উচ্চকণ্ঠে ডাকল, ও কাকা, কাকা, আরে ও কাকা। শ্যামলের কথায় বৃদ্ধ মাঝির ঘুমের চটকা ভেঙে যেতেই সে ধরপর করে উঠে বসল। কি হয়েছে? ওই রকম চেঁচাচ্ছ কেন? বলছি, আমাদের নদীর ওই পারে বকুলপুর গ্রামে পৌঁছে দিতে পারবে? আগে হ্যাঁ পারবো, তবে এখন নয়, কাল সকালে দিয়ে আসবো। মানেটা কি? এখন যেতে কি হয়েছে? রোহিত বুঝতে পারল বকুলপুর গ্রামের নামটা শুনে এই বৃদ্ধ মাঝির ঘোলাটে দুই চোখের কোণে বিদ্যুতের মতন খেলে গেল ভয়ের তরঙ্গ। তার মুখটা মুহূর্তের মধ্যেই অলেখা সাদা কাগজের ন্যায় পুরোপুরি ধবধবে সাদা হয়ে গেল।
রোহিত তখন সে বৃদ্ধকে প্রশ্ন করল, কি হলো কাকা? ওই গ্রামের নাম শোনার পর তোমার মুখ চোখ এরকম বদলে গেল কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। এমনি এমনি তো মুখ চোখ ওরকম হবে না ভায়া। আরে কারণ জেনে তো কোনো লাভ নেই। তুমি আমাকে দয়া করে ওই নদীটা পার করে দাও। দেখো, খানিকক্ষণের মধ্যেই সন্ধ্যার অন্ধকার নামবে। এই ঘাটে তো অন্য কোনো নৌকা দেখতেই পাচ্ছি না। তুমি যদি আমাদের পারাপার না করে দাও, তাহলে সত্যি বলছি, মায়েরই বলছি, খুব বিপদে পড়বো। মার্জনা করবেন বাবু, আমি আপনাদের এই সন্ধ্যার অন্ধকারে ওইদিকে নিয়ে যেতে পারবো না। পারবে না? পারবে না কেন? তুমি তো যাত্রী পরিবহন করবে বলেই তো নৌকা নিয়ে এই ঘাটে অপেক্ষা করছো। তাহলে আমাদের সেখানে নিয়ে যেতে তোমার আপত্তি কিসের? হ্যাঁ, বলো। আপনারা এখানকার মানুষ নন, তাই আপনারা ওই চড়ক মাঠ আর শ্মশানের ব্যাপারে কিছুই জানেন না। বর্তমান পরিস্থিতিও জানেন না। যদি জানতেন তাহলে ঘুণাক্ষরে ওই আসন্ন সন্ধ্যার সময় সেখানে যাওয়ার কথা ভুলেও ভাবতেন না। অপরাহ্নের আলো পুড়িয়ে আসার পর সেখানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করা মানে সাক্ষাৎ মৃত্যুকে স্বেচ্ছায় ডেকে আনা। বৃদ্ধ মাঝির এই কথা শুনে শ্যামল এবং রোহিত দুজনেই পুরোপুরি তাজ্জব হয়ে গেল। রোহিত অধিক কৌতূহলের সাথে বলল, এসব কি উল্টোপাল্টা বলছেন আপনি? বকুলপুর গ্রামে যেতে চাইলে আমরা নিজেরাই নিজেদের মৃত্যুকে ডেকে আনবো? আজব কথা তো। এই আপনি কি পাগল নাকি? এসব কথা বোঝার ক্ষমতা তোমাদের নেই। ভাবছো আমার মতো গ্রামের মূর্খ বুড়ো মানুষ মদকে ভাট বকছি, তাই তো? সে যাই ভাবো না কেন, কিন্তু তোমাদেরকে একটি কথাই বলবো। যদি সম্ভব হয় তাহলে আজ রাতে আর ওই পথে যাওয়ার সিদ্ধান্ত নিও না, তাহলে বড় বিপদে পড়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি সন্ধ্যা নামবে, তাই ওই বকুলপুর গ্রামে যাওয়ার চিন্তা তোমরা এখন করো না। আজকের রাতটা তোমরা অন্য কোথাও কাটিয়ে দাও, বুঝলে? কাল সকালে দিনের বেলায় সূর্যের আলোয় না হয় ও পথে যাবে। আমি নিজে তোমাদের নৌকায় করে ওই বকুলপুর গ্রামে পৌঁছে দিয়ে আসবো। তবে আজ মোটেই যেও না গো, যেও না। উফ, তোমাকে আর আমাদের কথা ভাবতে হবে না, ঠিক আছে? তুমি অনেক উপকার করেছো আমাদের। দেখো, তুমি বয়স্ক মানুষ, তোমার সাথে আমরা কেউই খারাপ ব্যবহার করতে চাই না, কিন্তু তোমার আচরণ আমাদের মোটেই ভালো লাগছে না। কাকা, তোমাকে শেষবারের মতন জিজ্ঞাসা করছি, তুমি কি আমাদের নদী পার করে দেবে? এতে তোমাকে আমরা খুশি করে টাকা দেবো। হ্যাঁ, তোমার পারিশ্রমিকের চেয়েও বেশি টাকা দেবো। যাও, যাবে কি বলো? শেষবার বলছি, বলো। না বাবু, তাতেও আমি আপনাদের ওখানে নিয়ে যেতে রাজি নই, কারণ এতে আমারও প্রাণের যথেষ্ট ঝুঁকি থাকবে। বকুলপুর গ্রামটা অনেক ভালো, তবে এই নদীর ওপারে যে মাঠ শ্মশানটা রয়েছে সেটা মোটেই ভালো নয় গো, ভালো নয়। অগত্যা শেষ পর্যন্ত বৃদ্ধ মাঝিকে কিছুতেই রাজি করানো গেল না। তাই জন্য শ্যামল এবং রোহিত হাঁটতে হাঁটতে বেশ কিছুটা এগিয়ে গেল সামনের দিকে। হঠাৎ তাদের চোখে পড়ল একটা নৌকা, মনে হচ্ছে তাদের দিকেই লক্ষ্য করে এগিয়ে আসছিল। এই দ্বিতীয় নৌকার মাঝে লোকটিকে ধরে ন্যায্য পারিশ্রমিকের চেয়েও বেশি মূল্য দেওয়ার কথা বলতেই সে কিন্তু রাজি হয়ে গেল। সে বলল তাদের সে নদী পার করে দেবে। শ্যামল এবং রোহিত নিজেদের সমস্ত ব্যাগপত্র নিয়ে নৌকার মধ্যে উঠে বসতেই মাঝি আরম্ভ করল দাঁড় বাওয়া। খানিকটা আসার পরেই মাঝি হঠাৎ করেই বলল, একটা কথা বলে রাখি আপনাদের, নদীর পাড়ের সামনেই আমি আপনাদের নামিয়ে দিয়ে চলে আসব। কিন্তু আপনারা টাকা নেওয়ার সময় বললেন যে পুরো বকুলপুর গ্রামটা দেখিয়ে দেবেন, আর এখন এমন বলছেন। হ্যাঁ, দেখিয়ে দেবো বললাম তো। আপনাদের বলে দেব, আপনারা চলে যাবেন। তাছাড়া উনি তো ওই গ্রামেরই ছেলে, উনি জানেন না কোথা থেকে যেতে হবে। আরে কি মুশকিল, আপনারা তো এই দিক দিয়ে যাচ্ছেন, আমি তো ভাবলাম আপনারা ওই দিক দিয়ে যাবেন। আর তাছাড়া এত বছর বাদে আমি গ্রামে যাচ্ছি, আমার কি কিছু মনে আছে? অত শত জানি না বাবু, আমরা মোটামুটি ওইখানে নামিয়ে দিয়ে চলে আসব। এবার বলুন কি করবেন। আচ্ছা, কারণটা কি বলুন তো? ওই বুড়ো লোকটাও ওখানে যাবে না বলছিল, আর আপনারাও তখন বললেন যাবেন, এখন আবার বলছেন যাবেন না। হচ্ছেটা কি? ওইদিকে কি এমন রয়েছে? অনেক গল্প আছে গো বাবা,
এমনি এমনি এই সন্ধ্যা নামার পর আর ওইদিকে কেউ যেতে চাইছে না। কই, আপনার পরিবারের লোকেরা নাকি ফোন করেছিলেন আপনার জ্যাঠানা কাকা নদীর ওই পারে থাকবে। সে কি সত্যিই আসবে, তাও এই নিঝুম অন্ধকারের মধ্যে? শ্যামল এতক্ষণ ধরে এটাই ভাবছিল, তাই জন্য সে খুব বেশি প্রশ্ন করছিল না। তার মাথায় এটাই ঢুকছে না যে হঠাৎ করেই তার কাকা ফোনটা ধরছে না কেন। এই সময় তো ফোনটা কাকার ধরার কথা, কারণ সে জানে আজ তার ভাইপো তাদের গ্রামের বাড়িতে আসবে। 12 বছর পর সেই গ্রামের বাড়িতে অর্থাৎ বকুলপুর গ্রামে পা রাখছে। এই 12 বছরে কি এমন হয়েছে যার জন্য মানুষ ওই বিশেষ জায়গাগুলোকে এত ভয় পাচ্ছে? সে তখন বলল, মিথ্যে বলবো না আমি, আপনি ঠিক কথাই বলেছেন। আমার কাকা এই মুহূর্তে ফোন ধরছে না। অনেকবার তাকে ফোন করেছি কিন্তু সে ধরেনি। কিন্তু ব্যাপারটা হলো ওই মাঠ আর শ্মশানটাতে কি এমন আছে যার জন্য আপনারা এত ভয় পাচ্ছেন? এটাই তো হলো আসল কথা। কি এমন আছে যার জন্য মানুষ ওখানে অন্ধকারে যেতে ভয় পায়? সত্যি বলতে সেটা আমরাও জানি না বাবু। বলি মশাই, তাহলে ভয় পাচ্ছেন কেন? মানুষ ওখানে পা রাখলেই মরে। গ্রামের কত মানুষ এই কয়েক বছরে নিরুদ্দেশ হয়ে গেছে, তাদের আর কখনো কোনো জায়গায় খুঁজে পাওয়া যায়নি। গ্রামের লোকের বিশ্বাস তার ওই মাঠে গিয়েই হারিয়ে গিয়েছে। ওই মাঠ একটা অভিশপ্ত, শ্মশানটাও ভালো নয়, তাই খুব সাবধান। ব্যাস এইটুকু। নৌকা যখন ঘাটে এসে থামল ততক্ষণে চারিপাশে ঘুটঘুটে অন্ধকার নেমে এসেছে। মাঝি আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না, কেমন যেন তাড়াহুড়ো করে দাঁড় বেয়ে নৌকা নিয়ে চলে গেল। নদীর বুক চিরে ধেয়ে আসা ঠান্ডা জল বাতাসের দাপটে প্রকাণ্ড গাছগুলোর পাতা তিত্তির করে কাঁপছিল, যেন কোনো এক অজানা ভয়ে শিউরে উঠছে গোটা প্রকৃতি। শালা জায়গাটা বেশ নির্জন তো, কেমন যেন গাটা ছমছমে করছে। তার উপর ওই মাঝির কথাগুলো শুনে সত্যি বলতে কেমন যেন ভয় ভয় করছে ভাই। বাদ দে তো, রাতের অন্ধকারে ওই রকম গল্প বললে সকলার ভয় লাগে। হ্যাঁ, তবে এগুলো সত্যি নয়, তুই ভয় পাস না, কিছু হবে না। ওরা যখন কুচকুচে কালো অন্ধকারের বুক চিরে হেঁটে সেই শ্মশানের আগে মাঠের মাঝখানটায় এসে পৌঁছালো, তখন চারপাশটা একেবারে নিঝুম ও নিস্তব্ধ হয়ে গিয়েছে। ঠিক তখনই সেই নিস্তব্ধতা খান খান করে দিয়ে শ্যামলের ফোনটা বেজে উঠল। ওই দেখ, হারামি কাকা ফোন করেছে এইবার। শালা এখন ফোন করে কি হবে, দাঁড়া ধরি, ব্যবস্থা করছি। হ্যালো, হ্যাঁ শ্যামল, কোথায় আছিস তুই? গঙ্গায় আছি, তুলে নিয়ে যা। শালা, তোর আসার কথা ছিল না? হ্যাঁ, এলি না কেন বল? তুই তো বললি নদীর ঘাটে এসে ফোন করবি, করেছিস কি একবারও? মিথ্যে কথা বলার জায়গা পাসনি। হ্যাঁ, শালা 70 বার ফোন করেছি তোকে, তুই একবারও ফোনটা তুলিসনি, ইচ্ছে করে তুলিসনি। হ্যাঁ, কি ছুঁয়ে দিবিটা খাবো বল যে তুই আমায় ফোন করেছিস? আমার ছোট মেয়েটার মাথার টিপি দিয়ে বললে বিশ্বাস করবি তো? শ্যামলের বুকটা নিমেষে ধক করে উঠল। সে তড়িঘড়ি করে ফোনটা লাউডস্পিকারে দিয়ে কানের কাছ থেকে নামিয়ে স্ক্রিনের দিকে তাকালো। ভালো করে ডায়াল লিস্টের সেই নম্বরটি পরীক্ষা করতেই তার চোখের মণি দুটো ভয়ে স্থির হয়ে গেল। কাকা তো ঠিকই বলছে, সে ফোন করেনি তাকে। শ্যামল কাঁপা কাঁপা চোখে নম্বরটা গুনতে শুরু করলো, আর তারপর যা হলো তাতে শ্যামলের কলজে শুকিয়ে গেল। কি হলো রে? আরে কথা বলছিস না কেন? কাকা, একটা সাংঘাতিক চপ্প হয়ে গিয়েছে রে। নদীর ঘাটের ওপার থেকে যে নাম্বারে আমি ক্রমাগত ফোন করে গিয়েছিলাম, সেই নাম্বারের সংখ্যা 9টা ছিল।
তাহলে তাহলে ফোন ঢুকলো কি করে? কি বলছিস? আর আরে তুই এখন আছিস কোথায় বলতো? নদী পার করেছি রে, এই মাঠের মধ্যে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, কি বলছিস রে? ওই মাঠ ছেড়ে পালিয়ে যা, পালিয়ে যা, গিয়ে ওই নদীর ঘাটের ওখানে গিয়ে দাঁড়া। ওই মাঠে থাকলে বিপদ, বিপদ শ্যামল, বিপদ। পালা শ্যামল, পালা। শ্যামলের মাথা কাজ করছে না এবার। কি বিপদে পড়ল সে? তবে হঠাৎ করেই ফোনটা কেটে গেল। হ্যালো, কেটে গেল। শোঁ শোঁ শব্দে ঠান্ডা বাতাস বইতে শুরু করলো চারিদিক থেকে। মাথার ওপরের আকাশটা যেন মুহূর্তের মধ্যেই কুচকুচে কালো মেঘে ঢেকে গেল। রোহিত, রোহিত, কোথায় গেলি? এই রোহিত! ভয় পাথরের মতো জমে গিয়েছিল শ্যামল, কিন্তু হঠাৎ করেই রোহিতকে তার সামনে দেখতে না পেয়ে সেই ভয় আরো যেন 10 গুণ বেড়ে গেল। চারিদিকে তাকিয়ে যখন সে রোহিতকে দেখতে পেল না, তখন সে চিৎকার করে ডাকতে লাগলো রোহিতকে। রোহিত, রোহিত, শুনতে পাচ্ছিস? রোহিত, কোথায় গেলি? রোহিত! কিন্তু রোহিতের কোনো সাড়া নেই। মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ল সে। তার একটাই মাত্র বন্ধু, আর সে এখন তার পাশে নেই। ভয়ে ও চিন্তায় কেঁদে ফেলল শ্যামল। আর ঠিক সেই সময় শ্যামল, শ্যামল, হে শ্যামল, শ্যামল! চমকে দাঁড়িয়ে উঠল শ্যামল। কাকার গলা না? হে, আমি এসেছি। তুই কোথায়? সাড়া দে শ্যামল, শ্যামল! এই তো, এই তো এখানে আছি। কাকা, কাকা এদিকে আয়, এখানে আছি। বিভূতি কাকা ছুটে শ্যামলের দিকে এলো, তারপরে বলল, হ্যাঁ হ্যাঁ, চল চল, আমার সাথে চল। আমার বন্ধু এখানেই ছিল, এখন তাকে খুঁজে পাচ্ছি না কাকা। হ্যাঁ, বন্দুক? হ্যাঁ, বন্দুক আনতে কে বলেছে? আরে আমার বন্ধু রোহিত, যার সাথে একসাথে কাজ করি আমি, তাকে এনেছিলাম ঘুরতে এখানে। আমার আমার পাশেই ছিল। তোর সাথে ফোনে যখন কথা বলছিলাম, তারপরে হঠাৎ করে কোথায় যেন গায়েব হয়ে গেল, আর দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ভালো করেছিস। পরের ছেলেকে বিপদের মুখে ঠেলে দিলি। মাথা গরম করাস না কাকা, দুম করে মেরে দেবো। কে জানে এখানে এইসব চলছে? আমি কত বছর পরে এলাম, সেটা কি ভুলে গেলি তুই? হ্যাঁ, কেন কেন তুই এখানে থাকার সময়ও কি খুব ভালো ছিল নাকি? মনে নেই? মনে নেই কত মানুষ মরতো তখনও? সেটা তুই তোর বন্ধুকে বলিসনি কেন? আবার দুম করে মেরে দেবো বলছে। ভাষণ না মেরে বল এখন ওকে কোথায় খুঁজবো? মাথায় এমনি কাজ করছে না, আর তুই সাঁটার কাটে মতন বকিস না। বল। হ্যাঁ হ্যাঁ, হুট করে গায়েব হলো, এটা কোনো কথা হলো? তা আমি কি মিথ্যে কথা বলছি? হ্যাঁ, আমি মজা করছি তোর সাথে। হ্যাঁ, এই জায়গাটা ভালো না, তুই বুঝতে পারছিস না শ্যামল। চল চল চল, পালিয়ে চল। আরে রোহিতকে না খোঁজা পর্যন্ত আমি কোথাও যাব না। তুই যা, তাতে আমার যা হয় হবে। হ্যাঁ। ইতিমধ্যেই মাথার উপরের আকাশটা যেন আরো বেশি কুচকুচে কালো হয়ে উঠেছে। মনে হচ্ছে প্রকৃতিতে বড় সড়ো কোনো একটা অঘটন ঘটতে চলেছে। আর তার অশুভ ইঙ্গিত বিভূতি কাকা মনে মনে বেশ টের পাচ্ছে। এই মাঠ যে মোটেও সুবিধের নয়, তা সে নিজের হারিম করা অভিজ্ঞতা থেকে ভালো করেই জানে। এর আগে যে বা যারা এই অভিশপ্ত মাঠে পা বাড়িয়েছে, তারা কোনোদিনও আর জীবন্ত ফিরে যায়নি। তাহলে কি তারা আজ এখান থেকে ফিরতে পারবে না? মৃত্যু কি তাদের নিশ্চিত? শ্যামল আবার এগিয়ে গেল নদীঘাটের দিকে। তার পিছন পিছন গেল তার কাকা। তবে আশ্চর্য ব্যাপার, নদীঘাট কোথায়?
কোনো এক অলৌকিক মায়াজালে চারপাশে চেনা পথটা যেন মুহূর্তেই বদলে গিয়েছে। নদীঘাটের কোনো চিহ্ন আর কোথাও নেই, অথচ তারা হেঁটে চলে এসেছে একদম সেই শ্মশানটার গা ঘেঁষে। শ্মশানে সেই জ্বলন্ত চিতার গন্ধ আর থমথমে পরিবেশটা চাবুক মারল ওদের চোখে মুখে। দৃশ্যটা দেখা মাত্রই শ্যামলের মাথা পুরোপুরি গুলিয়ে গেল। এইখান থেকেই তো মাত্র কিছুক্ষণ আগেই সেই দ্বিতীয় মাঝিটা তাদের নামিয়ে দিয়ে চলে গিয়েছিল না? হ্যাঁ, তাহলে তাহলে তারা শ্মশানে এলো কি করে? কাকা, কাকা এটা হচ্ছে কি? আমাদের সাথে এগুলো কি হচ্ছে কাকা? কিন্তু কই কই বিভূতি কাকা? তার পিছনে তো কোনো রক্ত মাংসের মানুষ দাঁড়িয়ে নেই। সেই কাকার জায়গায় দাঁড়িয়ে আছে কুচকুচে কালো এক অশরীরী ছায়া। তার কোনো স্পষ্ট অবয়ব নেই, শুধু দুটো জ্বলন্ত চোখের মণি অন্ধকারের বুক চিরে শ্যামলের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। শোন না কাকা, আমাদের মনে হয় ওই দিকে গেলে ভালো হয়। তাড়াতাড়ি চল, শ্মশান পার করে ওই দিকে যাই। হ্যাঁ 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 হ্যাঁ, তাই চল তাই চল, ওখানে হয়তো রোহিতকে পেতে পারি। শ্মশান পার করল তো বটে, তবে তারা আবার মাঠের কাছে এসে উপস্থিত হয়েছে। কোনো মতে এই মাঠ আর শ্মশান থেকে তারা বের হতে পারছে না। তারা এই গোলক ধাঁধায় পা দেওয়া মাত্রই তাদের চারপাশের চেনা ভূগোলটা মুহূর্তেই বদলে গেল। শোন, আমার সাথে আয়, সামনে একটা ছোট রাস্তা ধরে সোজা বাড়ি চলে যেতে পারবো। কিন্তু কিন্তু রোহিত? নিকুচি করেছে তোর রোহিত। চল চল চল, আমার সাথে চল। শ্যামল যেন বিভূতি কাকার কথা ফেলতে পারল না। শ্যামলের এবার মনে হলো সে যেন একটা ঘড়ির মধ্যে চলে যাচ্ছে। তার যেন মনে হচ্ছে কাকা ঠিক কথাই বলছে, তাই তার পিছন পিছন যেতে শুরু করল সে। তার কাকা তাকে নিয়ে চলল এক আলাদা পথে। কুচকুচে কালো সেই ছায়ামূর্তি এবং শ্যামলকে সম্মোহিত করে নিয়ে চলল এক সম্পূর্ণ অজানা, অচেনা আর অন্ধকার পথের দিকে। কিছুটা আসার পর শ্যামলের পাটাকে কে যেন শক্ত করে চেপে ধরল মাটির মধ্যে থেকে। শ্যামল যাওয়ার চেষ্টা করল, কিন্তু সে যেতে পারল না। মাটিতে ধপ করে পড়ে যেতেই তার মোহ কেটে গেল এবং সে জ্ঞান হারিয়ে ফেলল। রোহিত, রোহিত, তুই কোথায় ছিলিস বন্ধু? আমি তোকে কত খুঁজেছি ভাই, কত খুঁজেছি। শ্যামলের যখন জ্ঞান ফিরল তখন সে দেখতে পেল রোহিতকে। তাড়াতাড়ি করে উঠেই রোহিতকে জড়িয়ে ধরল। ভাই ভাই এই জায়গায় সত্যি কিছু একটা আছে, আমাদের ঘোরার দরকার নেই শ্যামল। চল চল চল, আমরা ফিরে যাই ভাই। যাবো কিভাবে? আর কাকা, কাকা কোথায়? কাকা কোথায় গেল? ওটা তোর কাকা ছিল না শ্যামল, ওটা ছিল এক ছায়া মূর্তি যে তোকে মারবে বলে নিয়ে যাচ্ছিল। আমার সাথেও ঠিক তেমনটাই ঘটেছে ভাই। কি বলছিস তুই? আর তোর সাথে কি হয়েছিল? হ্যাঁ, তুই যখন ফোনে কথা বলছিলিস আমি তখন চারিদিকটা দেখছিলাম। হঠাৎ দেখতে পেলাম গাছের আড়াল থেকে কে যেন কথা বলছে। আমি একটু কৌতূহলীবশত এগিয়ে দেখতে গেলাম, আর তখনই মনে হলো তুই যার সাথে কথা বলছিস সেই গলাটা যেন অবিকল ওই গাছের আড়াল থেকে ভেসে আসছে। কিন্তু কিন্তু ওটা কাকার গলা হলেও অন্ধকারে লোকটাকে আমি স্পষ্ট চিনতে পারছিলাম না। হঠাৎ পিছন ফিরে তাকাতেই আমি তোকে আর দেখতে পেলাম না। তখনও ওই ছায়ামূর্তি অন্ধকারে চুপ করে দাঁড়িয়েছিল। আমি বললাম, কে তুমি? এইভাবে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছো কেন?
সে অন্ধকারের মধ্যে শুকনো আর খসখসে গলায় বলল, তুমি রাস্তা হারিয়ে ফেলেছ, এসো আমি তোমাকে সঠিক রাস্তা দেখাচ্ছি। আমার শরীরটা যেন কেমন করতে লাগলো ভাই। আমার মাথা বনবন করে ঘুরতে লাগলো। কি মনে হলো আমি জানি না। চলে গেলাম ওর সাথে। প্রায় কতক্ষণ যে ওর সাথে ঘুরেছি তাও জানা নেই। একসময় ও আমাকে টেনে নিয়ে গেল নদীর ঘাটে, কিন্তু তার আগেই আমার মোহ কেটে গেল। তার কারণ এই অন্ধকারের মধ্যেই আমার গায়ের উপরে কে যেন একটা ঝাঁপিয়ে পড়ল। হাঁচড় লাগলো প্রচণ্ড জোরে। আমি বুঝে ওঠার আগেই মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেললাম। কি কি হতে পারে ওটা? হ্যাঁ, মন বলছে বিড়াল। হয়তো বিড়ালটাও ভয় পেয়ে বা তাড়া খেয়ে আচমকা আমার গায়ে ঝাঁপিয়ে পড়েছিল। এগুলো কি হচ্ছে আমাদের সাথে? কে করছে এগুলো? তোর ফোনটা একবার দেখ তো, নেটওয়ার্ক ধরছে কিনা। তাড়াতাড়ি দেখ। দাঁড়া, হ্যাঁ হ্যাঁ একদম দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, আছে আছে। গুগল ম্যাপ খোল, আমরা এখন কোথায় আছি সেটা দেখ। শ্যামল ম্যাপ খুলে দেখল জিপিএস ব্লিঙ্ক করছে। ম্যাপে দেখাচ্ছে তারা সোজা রাস্তা দিয়ে হেঁটে চলেছে, কিন্তু বাস্তবে তারা গোল হয়ে শ্মশান ও মাঠের পাশে ঘুরছে। এটা কি করে সম্ভব? এই মাঠ আর শ্মশান ছাড়া কি আর কোনো রাস্তা নেই যে রাস্তা দিয়ে আমরা গ্রামে পৌঁছাতে পারবো? হায় ভগবান! না, আমার মন বলছে শ্যামল, এটা গ্রামের পথ নয়, এটা গ্রামের উল্টো দিক, যেখানে হয়তো কেউ আসে না। তুই ভালো করে একবার ভেবে দেখ। ওই বৃদ্ধ মাঝিটাও আমাদের বারবার করে বলেছিল দিনের বেলায়ও আমাদের গ্রামে পৌঁছে দেবে, কিন্তু রাতের অন্ধকারেও কিছুতেই এইদিকে আসবে না। হ্যাঁ, তার মানে তুই বলতে চাইছিস দিনের বেলা এখানে সব স্বাভাবিক থাকে, কিন্তু সূর্য ডুবলেই এই পুরো এলাকাটা কোনো এক অপশক্তির মায়ায় এক জ্যান্ত গোলক ধাঁধায় পরিণত হয়, তাই তো? হ্যাঁ, একদম তাই, ঠিক ধরেছিস। তাহলে তাহলে আমাদের এখন কি করা উচিত? আর কিচ্ছু করার নেই, আমাদেরকে ভোর পর্যন্ত অপেক্ষা করতেই হবে, কারণ আমরা চাইলেও এই গোলকধাঁধা থেকে বের হতে পারবো না, তা যতই চেষ্টা করি না কেন। ভোর হতে এখনো কয়েক ঘন্টা বাকি, আর এই দীর্ঘ অন্ধকারের সময়টা ওরা ওই অভিশপ্ত শ্মশানে ও মাঠে কিভাবে কাটাবে? নিজেদের রক্ষা করবে কিভাবে? ওরা আর কোনো জায়গায় গেল না, শ্মশানের মধ্যে ঢুকে একটা জায়গায় এসে বসল। শ্যামল ফোনের স্ক্রিনে দেখল 2:05 বাজে। আর কয়েক ঘন্টা জেগে কাটিয়ে দিলেই হয়তো এই মরণ জাল থেকে বের হতে পারবে। মিনিট 15 বসে থাকার পর ওদের দুজনের চোখে ঘুম এসে গেল। ওদের শরীর ও মস্তিষ্ক মারাত্মক ক্লান্ত, কিন্তু ঘুমালে চলবে না, জেগে থাকতে হবে ওদের। ঠিক তখনই নিঝুম শ্মশানের ভারী কাঠের দরজাটা এক অশুভ মর্মর শব্দ করে আপনা আপনি বন্ধ হতে শুরু করলো। কোনো বাতাস নেই, কোনো মানুষ নেই, অথচ সেই বিশাল কপাট দুটো যেন এক অদৃশ্য ইশারায় বন্ধ হয়ে যাচ্ছে। চোখের সামনে এই অলৌকিক দৃশ্য দেখে মুহূর্তের মধ্যে ওদের দুজনের চোখ থেকে ঘুম তো দূরের কথা, শরীরের প্রতিটা শিরায় বয়ে যাওয়া গরম রক্ত এক লহমায় হিম শীতল হয়ে গেল। নিস্তব্ধ শ্মশানের এক কোণে কাঠের পুতুলের মতন শক্ত হয়ে বসে রইল দুই বন্ধু। চারপাশটা এতটাই নিঝুম যে নিজেদের বুকে ধূপপোকানি আর ভারী নিঃশ্বাসের শব্দটাও এখন নিজেদের কানে এসে বাজছে। ঠিক তখনই শ্যামলের মোবাইলটা আচমকাই বেজে উঠল। ফোনটা বাজতেই আতঙ্কে শিউরে উঠল শ্যামল। পকেট থেকে ফোন বার করে সে যখন স্ক্রিনের দিকে তাকালো,
মুহূর্তের মধ্যে তার চোখের সামনে গোটা পৃথিবীটা যেন ওলট পালট হয়ে গেল। তার মাথার ভিতরটা দাউ দাউ করে জ্বলতে লাগলো, আর সারা শরীর ঠক ঠক করে কাঁপতে লাগলো তীব্র অবিশ্বাসে। কারণ ফোনের স্ক্রিনে স্পষ্ট ঝলঝল করছে একটা নাম, রোহিত কলিং। যদি রোহিতই তাকে ফোন করে থাকে তবে তবে এতক্ষণ ধরে তার পাশে বসে থাকা সেই মানুষটা কে? পাশে বসে থাকা রোহিত যখন শ্যামলের স্ক্রিনে তাকালো তখন সেও চমকে গেল। এটা কি করে হতে পারে? কিন্তু ততক্ষণে শ্যামল রোহিতের ভয়ে পোর্ট ছেড়ে খানিকটা দূরে চলে গিয়েছে। এটা ওই ছায়ামূর্তির মায়াজাল শ্যামল। তুই বিশ্বাস কর আমি রোহিত, আমি কোনো ছায়ামূর্তি নই। তুই বিশ্বাস কর ভাই, তুই বিশ্বাস কর, আমি কোনো ছায়ামূর্তি নই। ও তোকে মায়া জালে টানছে। তুই বাইরে যাস না ভাই, বাইরে যাস না, আমার কথা শোন। আমার কাছে আসবি না। তাহলে কিন্তু এই কাঠটা দিয়ে আমি তোর মাথা ফাটিয়ে দেবো। দূরে থাক। এই কে তুই তুই তোর আসল চেহারা দেখা। আর আমি কাছে আসবি না, মেরে দেবো, কিন্তু মেরে দেবো। মার আমাকে, মার। আচ্ছা তুই দেখতে চাস তো আমি রোহিত কিনা? দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি, দাঁড়া। রোহিত শ্মশানের মাটি থেকে একটা ভাঙা কাঁচের টুকরো তুলে নিল, আর কোনো কিছু ভাবার আগেই এক ঝটকায় সেই ধারালো কাঁচটা নিজের বাঁ হাতের তালুতে সপাটে চালিয়ে দিল। দেখ ভূতের গায়ে কি এমন লাল রক্ত থাকে? গল গল করে লাল রক্ত বেরিয়ে এলো। রোহিত! শ্যামল সঙ্গে সঙ্গে হাতের কাঠটা ফেলে দিয়ে ছুটে এলো রোহিতের দিকে। বাবা, আমি একদম বুঝতে পারিনি ভাই। আমি কি করে বুঝবো বল? এইসব জিনিস হচ্ছে, আমার মাথা কাজ করছে না ভাই। তুই কিছু মনে করিস না ভাই, আমাকে ক্ষমা করে দে ভাই। আমি ইচ্ছে করে করিনি ভাই, আমাকে ক্ষমা করে দে। কিছু মনে করিনি আমি। তুই তাড়াতাড়ি এক কাজ কর, পকেট থেকে রুমালটা বার কর, অনেক রক্ত বের হচ্ছে। শ্যামল পকেট থেকে সাদা রুমাল বের করে রোহিতের তালুতে বেঁধে দিল। ঘড়ির কাঁটায় 2:45। সময় যত গড়াচ্ছে ততই ভয় আরো বাড়ছে। জানি না এরপরে ওদের সঙ্গে কি হবে। আর তুই যদি এখানে থাকিস তাহলে ফোন করলো কে? যদি সত্যি কোনো অশরীরই হয়ে থাকে তাহলে সে এত চালাক হলো কি করে? মাথা খারাপ হয়ে যাবে যা বলেছিস। ও পুরো আমাদের মস্তিষ্ক নিয়ে খেলছে ভাই। আর 1-1.5 ঘন্টার মধ্যে ভোরের আলো ফুটতে শুরু করবে, তখন হয়তো সে আর কিছু করতে পারবে না। না, এখন আর এখান থেকে বেরোবো না, বসে থাকবো এখানে। মন বলছে ও আমাদের সামনে আসবে না, আসার হলে কখন চলে আসতো, এত মায়াবী নাটক দেখাতো না। সময় যত বাড়তে লাগলো চারপাশের পরিবেশটা আরো বেশি ভয়ানক হয়ে উঠল। আচমকা শ্মশানের বাইরে থেকে কারা যেন বলহরি হরিবোল বলতে বলতে এগিয়ে আসছিল। শ্যামল আর রোহিত সেই কণ্ঠ শুনতে পেয়ে ধরপড় করে উঠে দাঁড়ালো। মনে হচ্ছে কেউ মরা পোড়াতে নিয়ে এসেছে। তাই তো শুনতে পাচ্ছি রে, কিন্তু এটা কি সত্যি নাকি এটাও একটা মায়াজাল? আমি নিজেও তো জানি না ভাই। বসে থাক চুপ করে, এদিকে আসবে না ওরা। চিতাটা ওই দিকে আছে, চুপচাপ বসে থাক এখানে, একদম ওঠার চেষ্টা করিস না। ওরা 10 মিনিট ওইভাবে বসে থাকার পরেও শ্মশানের মধ্যে ওই লোকগুলো কিন্তু ঢুকলো না। তবে শ্মশানের বাইরে কারা যেন কথা বলছে তা কিন্তু শুনতে পাচ্ছে ওরা। আচ্ছা, ওরা শ্মশানে ঢুকলো না কেন? হ্যাঁ তাই তো, কিন্তু শোন, বাইরে কথা বলছে ওরা। বাইরে বের হয়ে দেখা হবে? হ্যাঁ, কি বলিস? ভাবছি কি করব, এটা ওই ছায়ামূর্তির চাল নয় তো? আমরা এত যদি ভাবি ভাই, তাহলে সত্যি কি আমরা এখান থেকে বের হতে পারবো? তুই বল। না না না, ভাবতে হবে। তার কারণ বাইরে বের হলে আমরা মরবো। দুজনকে একসাথে কখনো সে ভুলিয়ে নিয়ে যেতে পারবে না।
তাই আমরা বাইরে বের হব না। আর মাত্র কয়েকটা মিনিট, আর এই কয়েকটা মিনিট পার করতে পারলেই হয়। বাইরে দিয়ে চলে যাওয়া সেই মরা পোড়ানো দলটার আওয়াজ তখন ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেছে। শ্মশানের ভিতর আবার নেমে এসেছে সেই নিঝুম থমথমে স্তব্ধতা। ঠিক তখনই রোহিতের চোখ গেল শ্মশান ঘরের মাথার সানসেটটার দিকে। আবছা অন্ধকারে সেখানে সিমেন্ট দিয়ে খোদাই করে কিছু একটা লেখা রয়েছে। রোহিত শ্যামলের হাত থেকে ফোনের লাইটটা নিজের কাছে নিল। তারপর কাঁপা কাঁপা হাতে সেই জোরালো আলো তীব্র রশ্মিটা সোজা গিয়ে পড়ল ওই সানসেটের ওপরে। আর লেখাটা চোখের সামনে স্পষ্ট হতেই রোহিতের শিরদাঁড়া বেয়ে একটা হিম শীতল স্রোত নেমে গেল। কি হলো রে? ওরকম করে কাঁপছিস কেন? হ্যাঁ, হে ভগবান, আমরা কোথায় এসে পড়লাম? এখন কি হবে শ্যামল? কেন? কি হলো? বল না। ঘাসি কাটার শ্মশান। আমার বেশ মনে আছে, খবরের কাগজে আমি একবার এই জায়গাটার ব্যাপারে পড়েছিলাম। এই শ্মশানে আগে একটা লোক থাকতো যে কিনা অদ্ভুতভাবে হারিয়ে গিয়েছিল। এই জায়গার ব্যাপারে অনেক নিউজ, অনেক কথা রয়েছে। গ্রামের লোকেরা বলেছিল এখানে নাকি কোনো কানাভুলোর বাস আছে। কানাভুলো? কানাভুলো নামটা তো শোনা। আমি তো কোনোদিন বিশ্বাসই করতাম না, তাই এর কথা এতক্ষণে আমার মাথায় আসেনি। ইস, এইবার আমি সব বুঝতে পেরেছি ভাই। হ্যাঁ, সব যখন বুঝতে পেরেছিস তাহলে একটা রাস্তা বের কর। তুই তো গ্রামের ছেলে, এগুলো জানা তো তোর অনেক আগেই দরকার ছিল। হ্যাঁ, কানাভুলো কোনো সাধারণ ভূত নয় ভাই। আমি তোকে এবার বলছি, সে আমাদের মগজ আর ইন্দ্রিয় নিয়ে খেলে ভাই। তাই তাকে হারাতে গেলে বুদ্ধি আর মানসিক শক্তি আর নিজের মায়ার নিয়মকে ব্যবহার করতে হবে ভাই। হ্যাঁ, মানে যেমন কি বলতে চাইছিস তুই? যেমন চোখ কান বন্ধ রেখে এক জায়গায় চুপ করে বসে থাকতে হবে। তখন দেখবি ও আমাদের ছুঁতে পারবে না, কারণ ও আমাদের মনে কোনো ভয় আর বিভ্রম তৈরি করার রাস্তা পাবে না। হ্যাঁ, এই মানসিক শক্তির লড়াই সে তখন হেরে যাবে ভাই। হ্যাঁ, তবে তাই হোক। ঘড়ির কাঁটায় 3:40। আমরা চোখ বন্ধ করব আর কানও চাপা দেব। তবে তার আগে আমি একটা কাজ করব। দাঁড়া। কি কাজ করবি? হ্যাঁ, বলছি একটু ওয়েট কর। শ্যামল দেখল রোহিত কোথায় থেকে খানিকটা দড়ি ছিঁড়ে নিয়ে এসেছে। তারপর পাথরের গায়ে বসে দুজন শক্ত করে নিজেদেরকে একে অপরের সাথে বেঁধেছে, যাতে অন্ধকারের বুকে কোনো মায়ায় আচ্ছন্ন হয়ে কেউ কাউকে ছেড়ে এক পাও নড়তে না পারে। আমরা হাল ছাড়বো না বন্ধু, তুই দেখে নিস। আমরা দুজনে একসাথেই নরক থেকে বেঁচে ফিরব। হ্যাঁ ভাই, হ্যাঁ। ঘড়িতে 3:50। শুরু হলো এক মহাতাণ্ডব। খাসি কাটার শ্মশানের অভিশপ্ত বাতাস যেন এবার জেগে উঠল। শ্মশান ঘরের ভাঙা চালটা মরমর করে কাঁপতে শুরু করলো। চারপাশের কুচকুচে কালো অন্ধকার থেকে ভেসে আসতে লাগলো শত শত চেনা অচেনা মানুষের কান্নার আওয়াজ, আর তার সাথে অট্টহাসি আর বিকট চিৎকার। তোদের কিচ্ছু হবে না, চোখ খোল, আমি তোদের রাস্তা দেখাবো। শ্যামল, আমি তোর কাকা। ওরা আমাকে ছাড়বে না শ্যামল, আমার খুব ভয় লাগছে। তুই আমাকে বাঁচা শ্যামল, বাঁচা তুই আমাকে। ওরা আমাকে ছাড়বে না, আমার খুব ভয় লাগছে। তুই আমাকে বাঁচা শ্যামল, বাঁচা আমাদেরকে। শ্যামল, তোর পাশে রোহিত নেই রে, তোর পাশে রোহিত নেই। এক নরপিশাচ, ওই দেখ, চোখটা খোল না। চক্কল বলছি, চক্কল। না হলে তোদেরকে এখানেই শেষ করে দেব, কেউ দেখতেও আসবে না।
এই শ্মশান আমার। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, নাহলে নাহলে জ্যান্ত জ্বালিয়ে দেব, জ্বালিয়ে দেব জ্যান্ত। ভয়ে চোটে শ্যামল আর রোহিতের শরীর থরথর করে কাঁপছে। দড়ির বাঁধনটা ছিঁড়ে যাবার উপক্রম হচ্ছে, কিন্তু রোহিত মনে মনে শুধু একটাই কথা আউড়ে চলেছে, আমরা হাল ছাড়বো না বন্ধু, কিছুতেই চোখ খুলবো না আর কান থেকেও হাত সরাবো না। তবুও যতই তারা কানে আঙুল দিক না কেন, ওই তীব্র আওয়াজে তারা সবকিছুই যেন শুনতে পাচ্ছিল। বহু দূর দূরান্ত থেকে ভেসে আসতে লাগলো এক অদ্ভুত কান্নার আওয়াজ। কোনো এক মহিলা যেন বুক ফাটা আর্তনাদ করে কাঁদছে। কান চাপা দেওয়া সত্ত্বেও সেই আর্তনাদ তারা শুনতে পাচ্ছে। সেই করুণ কান্নাটা আচমকা বদলে গেল এক পৈশাচিক হাড় হিম করা খিলখিল অট্ট হাসিতে। মনে হলো যেন শত শত মায়াবী ডাইনি শ্মশানটার চারপাশ ঘিরে ধরে ওদের ওই অসহায় অবস্থা দেখে পৈশাচিক আনন্দে হাসছে। কিন্তু ওরা হার মানল না। হঠাৎ করে নিস্তব্ধতা ভেঙে বেজে উঠল ফোনের রিংটন। আর তখনই রোহিত বুঝতে পারল ভোরের আলো ফুটে গিয়েছে। চোখ যখন খুলল তখন তারা দেখল সব কিছু শান্ত হয়ে গিয়েছে। আর সেই সময় টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। ফোনটায় তো কোনো কলই আসেনি, আসলে বাজছিল অ্যালার্ম। তো তুই কখন অ্যালার্ম মারলি? যখন তোর হাত থেকে ফোন নিয়ে শ্মশানের নামটা ভালো করে দেখতে যাই তখন। শ্যামল মুচকি হাসি আর তারপর জড়িয়ে ধরে তার বন্ধুকে। দরকার নেই ভাই, দরকার নেই আর গ্রামে যাওয়ার। চল চল আমরা শহরে ফিরে যাই। এতক্ষণে নদীর ঘাটে আমরা কোনো মাঝিকে পেয়ে যেতেই পারি। চল চল চল। খাসিঘাটা শ্মশান ও চড়ক মাঠকে পিছনে ফেলে ভোরের আলো মাখা মেঠো পথ ধরে হেঁটে চলল দুই বন্ধু। চারপাশের কুয়াশা ভেদ করে তখন পাখিরা ডাকছে। মায়াজাল আর অন্ধকারে সেই ভয়ঙ্কর রাতে কানাভুলো হয়তো ওদের পথ ভুলিয়ে দিয়েছিল, কিন্তু ওদের মনের জোর আর অটুট বন্ধুত্বের পথটা সে কিছুতেই লুকাতে পারেনি। জয় হলো মানুষের বুদ্ধির, জয় হলো বন্ধুত্বের। আজ আপনাদের জন্য যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, শ্যামলের কাকার নাম কি? সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে উল্লেখ করব। তবে যারা উত্তর দেবেন তারা কোথায় থেকে আমাদের গল্প শুনছেন এবং আপনাদের নাম সেটা কমেন্টে নিশ্চয়ই লিখবেন। কালো ঝড়ে নিশি আসে গল্পে যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নাম হলো, দুর্গাপুর থেকে বলেছে মধুমিতা পাল, হাওড়া থেকে বলেছে বিজিৎ কৌনের, পশ্চিম মেদিনীপুর থেকে বলেছে মনোজ দুলাই, হাওড়া থেকে বলেছে আলী, কোচবিহার থেকে বলেছে বিশ্বজিৎ, দমদম ক্যান্টনমেন্ট থেকে বলেছে সৌমেন দাস, দক্ষিণ 24 পরগনা কাঙ্গনবাড়িয়া থেকে বলেছে প্রিন্স গেমিং, জীবনতলা পারগাঁতি থেকে বলেছে শাহজাহান লস্কর, দেবস্মিতা ভট্টাচার্য সঠিক উত্তর দিয়েছে। উত্তর 24 পরগনা মধ্যমগ্রাম থেকে বলেছে সমীর সরকার, মিশর থেকে বলেছে মাইনুল শেখ, দক্ষিণ 24 পরগনা ভাঙড় গঙ্গাপুর কলকাতার লেদার কমপ্লেক্স থেকে বলেছে হেমন্ত মণ্ডল ও তার ছেলে সার্থক মণ্ডল ও তার স্ত্রী সুষমা মণ্ডল, মুর্শিদাবাদ বহরমপুর থেকে বলেছে হিরণ সরকার, মদনপুর থেকে বলেছে রত্না সরকার ও বাবু, বারাইপুর জেলের কাছ থেকে বলেছে শঙ্কর মণ্ডল ও তার মেয়ের নাম পূজা মণ্ডল ও তার স্ত্রীর নাম টুম্পা মণ্ডল ও তার বাবা মায়ের নাম দীপক মণ্ডল ও বন্দনা মণ্ডল, পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার অন্তর্গত নাটেশ্বরী চক থেকে বলেছে গণেশ দাস, মিঠু দাস ও তার মেয়ে রিয়া দাস, হাওড়ার লক্ষণপুর থেকে বলেছে অভিজিৎ মণ্ডল। যারা যারা উত্তর দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তরটি হলো গোবিন্দ।